হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো রয়েছে সবাই। তো আমরা ষষ্ঠ শ্রেণীতে যেটা পড়া শুরু করেছিলাম, পড়ানোটা পঞ্চম অধ্যায় ছিল, যেটা যে মাপযোগ বা পরিমাপ। তো আমরা এই অধ্যায়ের আগের যে ক্লাসগুলোতে আমরা আলোচনাটা করেছি বিভিন্ন বস্তুর আমরা যে রাশিগুলোকে কিন্তু পরিমাপ করে থাকি, অর্থাৎ যে বিষয়গুলোকে পরিমাপ করে থাকি তাকে বলা হচ্ছে রাশি বলে বলেছি, অর্থাৎ যেগুলো প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলে বলা হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি কোনো একটা বই বই আমরা বইয়ের কি বলে থাকি, যে বইটার হয়তো ওজন বলে থাকি, কিংবা বইয়ের পৃষ্ঠার যে কোনো ক্ষেত্রফল বলতে পারি, কিংবা বইটার বেধ বলতে পারি, কিংবা বইটার হচ্ছে দৈর্ঘ্য বলতে পারি। তো অর্থাৎ আমরা বিভিন্ন বিষয়গুলোকে পরিমাপ করি, এবং সমস্ত বিষয় আবার আমরা জেনেছি যে পরিমাপযোগ্য নয়। যে সমস্ত ভৌত বিষয়কে পরিমাপযোগ্য তাদেরকেই কেবলমাত্র রাশি বলা হয়, আর আমরা সেই সমস্ত রাশিগুলোর আমরা পরিমাপ করেছি। তো পরিমাপ করতে গিয়ে আমরা যে যে রাশিগুলোর পরিমাপ করেছি তাদের মধ্যে দৈর্ঘ্যের পরিমাপ সম্পর্কে আমরা জেনেছি। তারপরে হচ্ছে যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পদ্ধতিগতভাবে পরিমাপ করা হয়ে থাকে, আমরা জানি পরিমাপের বিভিন্ন পদ্ধতি রয়েছে। অর্থাৎ কি, আমরা এই জায়গায় যেমনভাবে বিভিন্ন এই যে ভাষায় কথা বলি, অন্য জায়গার মানুষেরা অন্য ভাষায় কথা বলে, আবার অন্য দেশের অন্য জায়গার লোকেরাও অন্য ভাষায় কথা বলে। তো অর্থাৎ সেই মানুষের সেই মনের ভাবই প্রকাশ করছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে। ঠিক একই রকম ভাবে যখন সভ্যতার বিকাশ হয়, তো বিভিন্ন জায়গার মানুষেরা কি করেছে, বিভিন্ন জায়গায় তাদের যখন সভ্যতার বিকাশ হয়েছে, সেই জায়গায় তাদের বাজার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা সেইভাবেই তারা ভৌত বিষয়গুলোর পরিমাপ করার জন্য সিস্টেম চালু করেছে। যেমন কি, আমরা যদি দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে কোনো জায়গায় হাত মাপ করে থাকি, সহজ পদ্ধতিতে কোনো জায়গায় মাপ করার জন্য আমরা বলছি 1 হাত, 2 হাত, 3 হাত। তাহলে এইভাবে হাত মাপ করেও পরিমাপ করা হয়ে যাবে। কোনো জায়গায় আমরা যে 1 ব্লেস কিংবা 1 বিঘত, এই সমস্ত পদ্ধতিগুলোর সাহায্যে সচরাচর যেগুলো আমাদের হাতের কাছে থাকে সেইগুলোকে দিয়ে আমরা পরিমাপ করেছি। কিন্তু এই পরিমাপ করতে গিয়ে আমরা দেখেছি যে কি বিভিন্ন সমস্যা হচ্ছে। তো এই জায়গায় যে পদ্ধতিতে পরিমাপ করেছি, যে মানটা হয়েছে, অন্য জায়গায় বলছে অন্য পদ্ধতিতে মাপ সিস্টেম চালু রয়েছে। তো সেই রকম বিভিন্ন প্রকার পরিমাপের পদ্ধতি সিস্টেম কিন্তু যে সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এরিয়া ভিত্তিকভাবে, অঞ্চল ভিত্তিকভাবে বিভিন্ন জায়গায় কিন্তু ছিল। যেমন কি সিজিএস পদ্ধতি সিস্টেম, এসআই পদ্ধতি সিস্টেম, আর এফপিএস পদ্ধতি সিস্টেম, এমকেএস পদ্ধতি সিস্টেম। অর্থাৎ যে ক্ষেত্রে দৈর্ঘ্যটাকে ধরো সেন্টিমিটার, ভরটাকে কোনো বস্তুর যে ভর আমরা বলছি এটা একটা ভৌত রাশি, সেটাকে পরিমাপ করছি, তার গ্রাম বলছি। আবার কোনো একটা ভৌত রাশি রয়েছে, সময়টা মাপ করছি, আমরা সেই সময় পরিমাপ নিয়ে জানবো, যেখানে সেই সময়ের পরিমাপটাকে সেকেন্ডে মাপ করা হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে সিজিএস সিস্টেম। আবার যেখানে পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিমাপটাকে আমরা মিটারে বলে থাকি, ভরের মাপটাকে কিলোগ্রামে বলে থাকি, সময়ের মাপটাকে সেকেন্ডে বলে থাকি, এটাই প্রকাশিত ছিল কিন্তু এমকেএস পদ্ধতি সিস্টেম। আবার ঠিক সেই রকম এফপিএস পদ্ধতিও একটা চালু ছিল, যেখানে দৈর্ঘ্যের এককটাকে ফুটে প্রকাশ করা হয়। তো আমরা যখন সচরাচর বিভিন্ন জায়গায় মানুষজনকে কথা বলতে শিখি, মানে দেখি যে বিভিন্ন জায়গায় তাদের কাজের উপর ভিত্তি করে তারা কিন্তু দৈর্ঘ্যের মাপটা বিভিন্ন রকম বলে থাকে। আমরা তো আমাদের পাশে যে স্কেল রয়েছে আমাদের জ্যামিতি বাক্সে, সেখানে দেখবো যে যেভাবে দাগ কাটা রয়েছে সেটা সেন্টিমিটার স্কেল। কিন্তু আমরা যখন কোনো রাজমিস্ত্রির হিসাব নিকাশ করতে দেখবো, তাদের মধ্যে আলোচনা করতে দেখবো তারা ফুটে মাপ বলছে। আবার কোনো জায়গায় যখন আমরা কাঠের ব্যাপারে, কাঠের মিস্ত্রি বা কাঠের কাজ কারবার যারা করে, তাদের মাপের পদ্ধতিগুলো আবার আলাদা আলাদা। তবে এই রকম বিভিন্ন মাপের পদ্ধতি থাকলেও বিজ্ঞানে কিন্তু সমস্ত মাপের পদ্ধতিকে একটা একত্রিত করে নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কি যে ওই মাপের পদ্ধতিগুলো বা ওই মাপের যে এককগুলোকে সবাই মেনে চলবে। তো সেই রকমভাবে আমরা এসআই পদ্ধতি সিস্টেমটা, যেটা আগে ক্লাসগুলোতে আলোচনা করেছি, সেখানে আমরা জেনেছি কি যে পরিমাপের 7টা যে ভৌত রাশিকে মূল এককের মর্যাদা দেওয়া হয়েছে। যেমন কি দৈর্ঘ্যের একককে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, সঙ্গে সঙ্গে উষ্ণতার একক হচ্ছে কেলভিন, কিংবা ভরের একক উষ্ণতার একক, বস্তুর পরিমাণের এককটা সেখানে অনুপারমাণবিক জগতে আমরা সেটাকে কি বলে থাকছি না মোল বলে বলেছি, কিংবা হচ্ছে আলোর তীব্রতা সেটাকে আমরা ক্যান্ডেলা বলে বলেছি। ঠিক সেই রকম উষ্ণতাকে সেটাকে আমরা কেলভিন বলে বলেছি। তো সেই সমস্ত এসআই পদ্ধতিতে যে 7টা মূল এককের মর্যাদা দিয়েছি। তো এইরকম ভাবে একক কাকে বলে, এসআই পদ্ধতির মূল এককগুলো 7টা কি কি, এই সমস্ত বিষয়গুলো আমরা জেনেছি। তো এরপরে সেই সমস্ত ভৌত বিষয়গুলোর পরিমাপটা সম্পর্কে বা পরিমাপকারী যন্ত্রগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনাটা করব।
তো এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র, দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র আমরা জানি কি স্কেল ব্যবহার করা হয়ে থাকে। আমাদের কাছে যে কাঠের স্কেল রয়েছে সেটা একটা দৈর্ঘ্য মাপের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তো সেই স্কেলে আমরা যদি দেখে থাকি সবচেয়ে ক্ষুদ্রতম ঘরটার মান কত তোমরা বলো তো? যে কাঠের স্কেল হোক কিংবা প্লাস্টিকের স্কেলে যে ক্ষুদ্রতম ঘরটার মান কিন্তু 1 মিলিমিটার। অর্থাৎ আর তোমরা দেখবে যে 5-এর 1 2 3 4 5, এটা 5 আর এখানটায় লেখা আছে 10-এর কাছে 1 সেন্টিমিটার লেখা আছে। অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এইরকম ভাবে আবার 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার। তো এইরকম ভাবে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 100 আবার 1 সেন্টিমিটারের জায়গায় আমরা যদি 10 মিলিমিটার বসাই তাহলে পেয়ে যাচ্ছি 1000 মিলিমিটার। তো এইরকম ভাবে দৈর্ঘ্য পরিমাপকারী যে যন্ত্র সম্পর্কে আমরা যেটা বলছি স্কেল, সেই স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান যেটা মিটার স্কেল বলে বলছি আমরা, সাধারণত এটাকে মিটার স্কেল বলে বলা হচ্ছে। এই মিটার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান কিন্তু 1 মিলিমিটার। এবং এগুলা আবার 10 ঘরের কাছে লেখা থাকবে 1 সেন্টিমিটার, আবার 10 ঘর যেখানে 100 হয়ে যাবে সেখানে আমরা পাবো 1 মিটার লেখা থাকবে। তো এই রকম ভাবে এই মিটারটা মূল একক এসআই পদ্ধতিতে হলেও কি সেটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হচ্ছে। আবার মিটারটার থেকে আরো 1000 যখন মিটার হয়ে যাবে, 1000 মিটারকে আমরা বলে থাকি 1 কিলোমিটার। অর্থাৎ এইরকম ভাবে বিভিন্ন উপ এককগুলো, তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক যেখানে মিটার বলে বলছি, এই মিটারের সঙ্গে সঙ্গে তার থেকে ক্ষুদ্র একক এবং বৃহৎ এককগুলো রয়েছে। সেই যে সিস্টেমটাতে আমরা জানি কিলোমিটার যদি বলি কিমি, হেমি হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, মিটার, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার, তারপরে হচ্ছে কি ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার। তাহলে এই কিলোমিটার থেকে হেক্টোমিটার, এই যে বিভিন্ন এককগুলো প্রকাশিত রয়েছে দৈর্ঘ্য পরিমাপকারী, এদের মধ্যে আমরা মিটারটাকেই এসআই পদ্ধতিতে মূল একক হিসাবে ধরা হয়েছে। এবং এর তাহলে মিটারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিলিমিটারের দিকে পৌঁছতে গেলে 1 মিটার সমান দেখতে পাচ্ছি 1000 মিলিমিটার। অর্থাৎ এই যে মূল মানের থেকে আমরা যত বাম দিকে আসতে চাইবো এখানে 10 ঘর করে গুণ হচ্ছে, প্রত্যেক ঘরের জন্য 10 করে গুণ হচ্ছে। তাহলে 1 মিটার সমান যদি বলি তাহলে 10 ডেসিমিটার, আবার 10-এর সঙ্গে 10 গুণ করলে আবার 100 সেন্টিমিটার, আবার 1 মিটার সমান হচ্ছে কি 1000 মিলিমিটার। তাহলে 1 মিটার সমান 10 ডেসিমিটার সমান 100 সেন্টিমিটার সমান 1000 মিলিমিটার। ঠিক সেই রকম ভাবে আমরা যদি 1 কিলোমিটার বলি, 1 কিলোমিটারের সঙ্গে 10 গুণ করে, অর্থাৎ প্রত্যেক ঘর আসার জন্য আমাকে 10 করে গুণ করে আমরা কিন্তু আসতে পারবো। তাহলে এখানে 10 গুণ, এখানে 10 গুণ, তাহলে 1 কিলোমিটার সমান কি 10 হেক্টোমিটার, হেক্টোমিটার। তারপরে হেক্টোমিটার থেকে ডেসিমিটার, ডেকামিটার, এটা হচ্ছে ডেকামিটার। তাহলে এখানে হবে কি 100 ডেকামিটার, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার। তো ডেকামিটারটাকে সম্ভবত DAM লেখা হচ্ছে, ডেকামিটারটাকে DA লেখা আছে, ডেকামিটার। আর মিটার, আর এটাকে বলা হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো এই রকম ভাবে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপকারী যে মূল একক সেই মিটার, এবং সেই মিটারটাকেও আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে আমরা সর্বোচ্চ 100 মিলিমিটার, 1000 মিলিমিটার যেটা বলছি, তো 1 মিটার সমান সেই রকম যে স্কেলটা প্রচলিত রয়েছে এটাকে আমরা বলে থাকি মিটার স্কেল। তো এই মিটার স্কেলে ঠিক একই রকম ভাবে আমরা তাহলে দেখতে পাচ্ছি 1 মিটার আর 100 ডেসিমিটার, 100 ডেসিমিটার 1 কিলোমিটার। এখানে তাহলে কি হয়ে যাবে, আমরা এখানে 1 মিটারের সঙ্গে সম্পর্কটা এটা দেখিয়েছি। আবার যদি আমি 1 কিলোমিটার থেকে এইটা সম্পর্ক দেখি, এখানে হয়ে যাবে 100 মিটার, 100 মিটার থেকে এখানে আরো 10 গুণ হয়ে যাবে কি 1000 ডেসিমিটার। তার সঙ্গে এখানে আরো একটা, তাহলে 10 গুণ হয়ে যাবে 100, 1000 হলো 100, এখানে 1000, তারপর এখানে আর 10000, এখানে আরো একটা শূন্য বেড়ে যাবে, তারপর এখানে আরো একটা শূন্য বেড়ে যাবে। তো এইরকম ভাবে 1 কিলোমিটার সমান যদি বলি কত মিলিমিটার, তাহলে 1 কিলোমিটার সমান আমরা যদি বলি
1000 মিটার অর্থাৎ 10⁻³ মিটার। এটাকে আমরা সূচকের পাওয়ারের মতো করে আমরা লিখতে পারি। কোনো বড় সংখ্যাকে ধরো 1000, 3টা শূন্য আছে, এইটাকে আমরা কি লিখতে পারি 10-এর মাথায় 3, শূন্যগুলো 3টা রয়েছে, তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার। আবার কি এই মিটার, 1 মিটার সমান আমরা জানি কত, যে 1000 সেন্টিমিটার। 1 মিটার সমান আমরা পড়েছি 1000 সেন্টিমিটার, তাহলে 1000টাকেও লিখতে পারি 10⁻³ মিলিমিটার। তাহলে হয়ে যাচ্ছে কত 10⁻6 মিলিমিটার, অর্থাৎ 6টা শূন্য হবে, 1 2 3 4 5, 6টা শূন্য হবে, এখানে 5টা শূন্য, 1 2 3 4 5। তো এইভাবে আমরা বিভিন্ন এককে কিন্তু রূপান্তরিত করতে পারবো। যে এখানটায় আমরা তাহলে আজকে যেটা বেসিক্যালি আলোচনাটা করছি, বিভিন্ন পরিমাপকারী যে যন্ত্রগুলোর যে স্কেলিং সম্পর্কে। যেমন দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্রের স্কেলিংটা আমরা জানলাম, এটাকে বলা হচ্ছে মিটার স্কেল। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে, নবম শ্রেণীতে উঠবে, আরও এই মিটার স্কেল। তো আমরা এই পরিমাপকারীর জন্য কি স্কেল, যেটাকে বলছি মিটার স্কেল, ঠিক সেরকম ফুট স্কেল রয়েছে। সেরকম সবচেয়ে 1 মিলিমিটার থেকেও যদি ছোট মাপ আমাদের পেতে হয়, সেখানে আমরা জানি যে ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হবে। যে স্কেলের সাহায্যে 1 মিলিমিটারেরও ক্ষুদ্রতম ঘরের মান নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলটা কি জিনিস, সেটা সম্পর্কে আমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবো, একাদশ শ্রেণীতে বিজ্ঞানে ফিজিক্সে পড়বো, সেখানে ভার্নিয়ার স্কেল সম্পর্কে আমরা জানবো। তো সেখানে আমরা এখানে আপাতত ছোট্ট করে জেনে রাখি, যে স্কেলের সাহায্যে 1 মিলিমিটারেরও ক্ষুদ্রতম ঘরের মান নির্ণয় করা যায়, সেই ধরনের স্কেলটা ভার্নিয়ার স্কেল। তবে আমরা জানবো ভার্নিয়ার স্কেল কিন্তু প্রকৃতপক্ষে কোনো স্কেল নয়, সেটা একটা যে তুলনামূলক করে কিন্তু আমরা এটা মাপটা করে থাকি। তো সে যাই হোক, আমরা চলে আসি দৈর্ঘ্য পরিমাপের পরে যে ক্ষেত্রফলের পরিমাপ। ক্ষেত্রফল জিনিসটা নিশ্চয়ই আমরা বুঝেছি, যে কোনো একটা বই যদি বলি, বইয়ের পৃষ্ঠাটার যে এলাকাটা দখল করে রয়েছে। তো আমাদের আশেপাশে যে বিভিন্ন জায়গা রয়েছে, কারোর বলি না কারোর এই মাঠটার ক্ষেত্রফল এত বেশি, কিংবা আমাদের যে ফুটবল গ্রাউন্ডটা রয়েছে, এই ফুটবল গ্রাউন্ডটার ক্ষেত্রফলটা বিশাল বড়। অর্থাৎ কি, ক্ষেত্রফল যে ভৌত রাশিটা আমরা পরিমাপ করছি, প্রকৃতপক্ষে এটা কিন্তু একটা গৌণ মানে মৌলিক রাশি কিছু রয়েছে, আর লব্ধ কিছু রাশি রয়েছে। এটা কিন্তু যে মৌলিক রাশি নয়, এটা ক্ষেত্রফলটা কিন্তু একটা লব্ধ রাশি। লব্ধ রাশি কাকে বলা হচ্ছে, যে রাশিগুলো প্রকৃতপক্ষে 2-3টা মৌলিক এককের সাহায্য নিয়ে পরিমাপ করে। প্রকৃতপক্ষে কিন্তু এদেরকে আমরা বলি মৌলিক একক বলি, মৌলিক একক আর হচ্ছে লব্ধ একক। লব্ধ রাশি নয়, লব্ধ একক, মৌলিক একক। অর্থাৎ যে সমস্ত রাশিগুলোর পরিমাপ করতে গেলে কেবলমাত্র একটা রাশির পরিমাপ করলে হবে না, 2-3টা রাশি পরিমাপ করলে সেটা আমরা পেতে পারি। তো সেইটা হচ্ছে, যেমন ক্ষেত্রফলের কথাটা বললাম, ক্ষেত্রফলটা আমরা যদি পেতে চাই, আমরা ক্ষেত্রফলের সূত্র, সহজ সূত্র আমরা জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা পড়েছো গণিতে, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, ক্ষেত্রফলের সূত্র কি হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আবার যদি বর্গক্ষেত্র হয়ে থাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য যা প্রস্থ তাই, অর্থাৎ দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা গুণ পাচ্ছি, একটা দৈর্ঘ্যের সঙ্গে আরেকটা দৈর্ঘ্য বা প্রস্থের গুণ। তাহলে এই যে এটা সহজ পদ্ধতিতে এইরকম রেগুলার শেপের ক্ষেত্রফল। আবার আমরা যদি বৃত্ত বলে থাকি, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা পড়বো যখন গণিতে জানবো। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি না, বৃত্ত কাকে বলে, কোন একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব ধরে নিয়ে যদি আমি সেটা একটা ঘুরিয়ে নিয়ে আসি, যে এলাকাটা পাবো সেটাকে বলা হয় বৃত্ত। তো এই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটাকে আমরা জানি ব্যাসার্ধ বলা হয়। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হবে কি জানি, যে পাই গুণিতক ওই ব্যাসার্ধের স্কয়ার, ব্যাসার্ধ গুণিতক ব্যাসার্ধ। এটা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তো ঠিক সেই রকম ক্ষেত্রফল মানে কি, যতটা জায়গা জুড়ে আছে। তো আমরা যদি বলি এই যে আমাদের খেলার ফুটবলটা, বর্ষাকালে খেলা হচ্ছে, এই যে ফুটবলটা, এই ফুটবলটার ক্ষেত্রফল কত, অর্থাৎ ফুটবলটা তৈরি করতে কতটা চামড়া দিয়ে ওটা তৈরি, তাহলে ওটার পরিমাপ আমরা কি করে করব। তো ওটাকে নিশ্চয়ই কোনো জায়গায় কেটে ভালো করে বিছিয়ে দিয়ে ওর দৈর্ঘ্য প্রস্থ বের করে যদি আমরা তৈরি করি, কিন্তু পারবো। কিন্তু আমরা একটা সহজ পদ্ধতিতে, একটা ধরো একটা ফুটবল বলছি, ফুটবলটার একটা সূত্র রয়েছে, যেমন বৃত্তের ক্ষেত্রফলের একটা সূত্র রয়েছে পাই ইন্টু আর স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা লিখে থাকবো পাই ইন্টু আর স্কোয়ার, ব্যাসার্ধ যদি আর বলে থাকি। ঠিক সেরকম একটা ফুটবলের যদি আমরা পুরো সমগ্র তলটার ক্ষেত্রফল আমরা বের করতে চাই, আমরা কি করব, একটা স্কেল রেখে দেব। স্কেলের তো আমরা জানি যে মিলিমিটার স্কেল পড়লাম, বা মিটার স্কেলে মিলিমিটার দাগ কাটা থাকছে ছোট ছোট মানগুলো।
এবার দুটো একটা ফুটবলকে রেখে দিয়ে তার দুপাশে স্ট্রেট করে দুটো আমরা যদি বইকে দাঁড় করে দিই, ওই বইয়ের যে দাগগুলোর মধ্যবর্তী যে দূরত্বটা পাচ্ছি এটা প্রকৃতপক্ষে ফুটবলের কিন্তু ওটা ব্যাস পাচ্ছি। আমরা যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলে থাকি ব্যাসার্ধ, ঠিক সেই রকম কেন্দ্রগামী যে কোনো যে জ্যাটাকে আমরা বলি ব্যাস। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি ব্যাস, তাহলে একটা ব্যাসটা পেয়ে যাওয়ার পরে আমরা এই ফুটবলটার ক্ষেত্রফল আমরা কি করে পাবো না পাই গুণিতক ব্যাস গুণিতক ব্যাস। তাহলে এটা হচ্ছে ফুটবলের যে ক্ষেত্রফল, ফুটবলের যে ক্ষেত্রফলের সূত্র, ফুটবলের ক্ষেত্রফলের সূত্র। আবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই ইন্টু আর স্কয়ার, অর্থাৎ পাই মানে কত, এইটা একটা ধ্রুবক রাশি, এর মান আমরা জানি 22/7। তো এটাকে দশমিকে প্রকাশ করলে আমরা জানি 3.14 হবে। এই পাই এর মানটা কি করে এসেছে না যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত এইটাকে থেকে আমরা কিন্তু এসেছে, ব্যাসের যে অনুপাত সেটাকেই বলা হচ্ছে এই পাই। তো এক্ষেত্রে পাই এর মান আমরা জানবো 3.14। এই মানটাকে জানা থাকলে কোনো বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ বের করে নেওয়ার পরে করসপন্ডিং সূত্রতে বসালে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো ক্ষেত্রফল নির্ণয় করার কোনো কিন্তু যন্ত্র আমাদের নেই, আমাদেরকে বিভিন্ন, যেহেতু ক্ষেত্রফল একটা মৌলিক যে একক নয়, ক্ষেত্রফলের এককটা বা ক্ষেত্রফলের পরিমাপটা কোনো মৌলিক জিনিস নয়, দুটো জিনিসের মাপ করার পরে তাকে আমরা বের করতে পারি। তো সেই মৌলিক এককগুলো পরিমাপ করার আমাদের যন্ত্রের সাহায্যে করে নিয়ে আমরা সূত্রে বসালে কিন্তু ক্ষেত্রফলের পরিমাপটা পেয়ে যাব। তো ক্ষেত্রফল যে পরিমাপ করছি তাহলে ক্ষেত্রফলের এককগুলো কি হবে, ক্ষেত্রফলের একক আমরা যেটা আলোচনা করছি ক্ষেত্রফলের একক। সিজিএস পদ্ধতিতে যদি আলোচনাটা করে থাকি, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, প্রস্থের এককও আমরা সেন্টিমিটারে বলবো, অর্থাৎ এটাকে বলবো সেন্টিমিটারের স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের সিজিএস পদ্ধতির একক হবে বর্গ সেন্টিমিটার, অর্থাৎ যে কোনো যে আয়তকার বা বর্গাকার বস্তুটার দৈর্ঘ্যটা যেটা পরিমাপ করবো সেন্টিমিটার, ধরো এটা 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হবে না 10 গুণিতক 15 150 সেমি স্কয়ার। ঠিক সেই রকম এসআই পদ্ধতিতে এককটা কি হবে না বলবো মিটারে মাপ করবো, সেই জন্য হবে মিটার গুণিতক মিটার। যদি এটাকে সেন্টিমিটার না বলে আমি বলি 15 মিটার আর 10 মিটার, তাহলে হয়ে যাবে 150 বর্গ মিটার, মিটার স্কয়ার। তো এইরকম ভাবে ক্ষেত্রফলের এককগুলো কিন্তু আমরা বের করতে পারি। তো এরপরে চলে আসছি আজকের আলোচনাতে আয়তনের পরিমাপ। আয়তনটাকে আমরা কি করে পরিমাপ করব? আয়তনের পরিমাপ অর্থাৎ কোনো বস্তু যতটা স্থান দখল করে আছে এই থ্রি ডাইমেনশন স্পেসে, অর্থাৎ ত্রিমাত্রিক অঞ্চলের মধ্যে কতটা জায়গা দখল করে আছে তাকে বলবো আমরা, তার হচ্ছে আয়তন। আমরা যদি এই আয়তন মানে কি যে কোনো একটা আমাদের এই যে আঙুলটা কোনো একটা জায়গা দখল করে রাখছে এই বায়ুমণ্ডলের মধ্যে, আমরা নিশ্চয়ই সেটা সহজে বুঝতে পারবো কি করে। আমরা একটা গ্লাসকে যদি কানায় কানায় জল ভর্তি করে দিই, দিয়ে ওর মধ্যে যদি আঙুলটাকে ডোবাই, দেখবো যে কিছু জল উপচে পড়ে যাচ্ছে, পড়বে। অর্থাৎ আমাদের আঙুলটাকে এরকম ডুবিয়ে দিলে তাহলে সেই আঙুলটা যে এলাকা জায়গা দখল করেছিল আমাদের আঙুলটার যে পরিমাণ, সেই পরিমাণ জলকে সে সরিয়ে দেবে, দিয়ে সেই জলটাকে ফেলে দেবে। অর্থাৎ আঙুলটা যতটা জায়গা দখল করেছিল সেইটার আয়তন উপচে পড়া জলের মানটাকে যদি মাপ করি তাহলে আমরা আঙুলের আয়তনটা পেয়ে যাব। অর্থাৎ কি এই আয়তনটাকে মাপার যন্ত্রটা হচ্ছে কিন্তু আয়তন মাপক চোঙ। এই আয়তন মাপক চোঙ কি জিনিস, একটা পুরো লম্ব বৃত্তাকার চোঙের মতো, যেখানে কি করা থাকছে নির্দিষ্ট দূরত্বে দাগ কাটা রয়েছে। এই চোঙের যে আয়তনকে প্রতি এক ঘরের আয়তনকে আমরা 1 সিসি বলে বলতে পারি, 1 সেমি কিউব। তাহলে আয়তনের এককটা কি হবে, আয়তনের একক হবে কি, এর এককটা হবে কিন্তু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। অর্থাৎ তিনটা হচ্ছে প্রাথমিক যে দৈর্ঘ্যগুলোর একক এর গুণফল। তাহলে এসআই পদ্ধতিতে হলে মিটার গুণিতক মিটার হয়ে যাবে আয়তনের একক মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে হলে কি হবে, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, প্রস্থের একক সেন্টিমিটার, উচ্চতার একক সেন্টিমিটার, তাহলে হয়ে যাবে কত সেন্টিমিটারের কিউব। তো আয়তনের এককগুলো এটা হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার কিউব, সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে সেন্টিমিটার কিউব। তো আয়তনের এককটা আমরা মাপ করার জন্য আমরা বলছি আয়তনটাকে মাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা আয়তন মাপক চোঙ।
আয়তন মাপক চোঙটা বললাম এখানে দাগ করা থাকবে। তো এই আয়তন মাপক চোঙে তরলটাকে ঢালতে চাইছি, সেই তরলটাকে যে তরলের আয়তন মাপ করতে চাইবো সেটাকে ঢেলে দিলে নিশ্চিত জলের তলটা উপর যে তরলের তলটা ধীরে ধীরে উঠতে থাকবে, উঠে উঠে যতটুকু সর্বোচ্চ যে স্তরে পৌঁছাবে সেই স্তরটা কোন দাগের সঙ্গে মিলিত হয়েছে সেই দাগের মাপটা করলে এইটার সাহায্যে তত সেমি কিউব সেই তরলটার আয়তন হয়ে গেল। তাহলে আমাদের এই যে আঙুলটা ডুবিয়েছিলাম এই জলের মধ্যে, ডোবানোর ফলে কি হলো, কিছুটা জল এখানে উঠে এসে জমা হয়ে যাবে। এই জলটাকে যদি আমরা এখানে ঢেলে দিই তাহলে দেখা যাচ্ছে যে এতদূর উচ্চতা উঠেছে। তাহলে আমি বলছি 5 উঠেছে, তাহলে 5 সেমি কিউব, 5 গুণিতক 1 সেমি কিউব, অর্থাৎ এই জলটার যে আয়তন 5 সেমি কিউব, অর্থাৎ কি আমাদের এই আমার ধরো এই আঙুলটার আয়তন কত 5 সেমি কিউব বা 5 সিসি যাকে বলা হচ্ছে। তাহলে এইভাবে আয়তন মাপক চোঙের সাহায্যে আমরা আয়তনটা মেপে থাকি। আর না হলে যদি রেগুলার শেপের কোনো বস্তু হয়ে থাকে তাহলে কিন্তু তার মাপ করার আয়তন মাপ করার সূত্র কিন্তু আমরা উঁচু ক্লাসে উঠতে থাকলে ধীরে ধীরে শিখতে পারবো। যেমন ভাবে বললাম এই যে ঘনক, কোনো একটা আয়ত ঘনক, এইগুলো তোমরা বিভিন্ন জ্যামিতিক চিত্রের কথা তোমরা জেনেছো। এটা একটা ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাগুলো সব ধরো এ এ এ, তাহলে আয়তনটা কি হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, এ গুণিতক এ সমান কত এ কিউব। অর্থাৎ আমি যদি এর মানটাকে 5 বলি, 5 গুণিতক 5 সেমি যদি বলি 5 সেমি কিউব, অর্থাৎ 125 সেমি কিউব। তাহলে এইটার আয়তন হয়ে যাবে 125 সেমি কিউব। তাহলে জবগুলো যদি সেন্টিমিটারে বলে থাকি তাহলে এইভাবে আয়তনের এককটা আমরা সেমি কিউব আমরা জানি। আর আয়তনটা মাপ করার জন্য দৈর্ঘ্য মাপ করেও সহজে সূত্রে ফেলতে পারি। অর্থাৎ বস্তুটা যদি নির্দিষ্ট শেপের হয়ে থাকে, ঘনক কিংবা আয়ত ঘনক যাকে বলে সমকোণী চৌপল, কিংবা কোনো পুরো বৃত্তের যে আয়তন, বৃত্তের আয়তন তো হবে না, বৃত্ত একটা কোনো গোলকের আয়তন কিংবা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, এই সমস্তগুলোর সূত্র আমরা পরিমিতি চ্যাপ্টার যখন শিখবো উঁচু ক্লাসে, পরিমিতি যেখানে বিভিন্ন জিনিসের পরিমাপ করব তার সূত্রগুলো জেনে তার সেই সূত্রে মানগুলো বসিয়ে গাণিতিকভাবে আমরা মানটা বের করব। আর আমরা বিজ্ঞানে পড়ছি কি বিভিন্ন যন্ত্রের সাহায্যে কি করে সেই মাপগুলো আমরা করব। গণিত আর ম্যাথ যে সায়েন্স দুটোই কিন্তু পরস্পর জড়িয়ে রয়েছে, অর্থাৎ সায়েন্স আর ম্যাথামেটিক্স দুটো কিন্তু জড়িত রয়েছে। যেখানে ম্যাথামেটিক্সের সাহায্যে আমরা সরাসরি সূত্রতে প্রয়োগ করে উত্তরটা বের করে নিতে পারি, অপরপক্ষে আমাদের সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্র নির্মাণ করব আমরা নিজেরাই, যার সাহায্যে সেই মানটা সঠিক কিনা আমরা কম্পেয়ার করব। তো এইটা তো গেল হচ্ছে আয়তন পরিমাপ করার বিষয়, বইতে তোমাদের রয়েছে বিষয়গুলো। তো সেখানে নিশ্চয়ই বিভিন্ন আয়তন পরিমাপকারী যে এককগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কগুলোর কথাও তোমাদের জানতে হবে। আমরা যে বলছি 1 মিটার যদি দৈর্ঘ্যের দিক থেকে হয়ে যায় 1 মিটার গুণিতক 1 মিটার গুণিতক 1 মিটার, এই গুণ করলে তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণিতক উচ্চতা গুণ করলে যেটা পাচ্ছি 1 মিটার কিউব। তো 1 মিটার কিউব এর সঙ্গে 1 সেন্টিমিটার কিউবের সম্পর্ক আমরা বের করতে পারি। কারণ কি 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব হবে না, আমরা যদি 1 মিটারটাকে সেন্টিমিটার লিখি 10 স্কয়ার সেন্টিমিটার গুণিতক 10 স্কয়ার সেন্টিমিটার গুণিতক 10 স্কয়ার সেন্টিমিটার, অর্থাৎ কি আমরা যে 100টাকে 10 স্কয়ার লিখছি সূচকের আকারে, তাহলে হয়ে যাচ্ছে কত 10 টু দি পাওয়ার 6 সেমি কিউব। তাহলে 1 মিটার কিউব সমান হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার সেমি কিউব। ঠিক সেই রকম আয়তন মাপ করা আর আমাদের প্রচলিত যে একক রয়েছে, আমরা জানি কিসে মাপ করি, লিটারে। আমরা দোকানে গেলে কোনো জায়গায় তেল আনতে গেছি, আমরা কি বলে থাকি যে আমাকে 1 লিটার সরষা তেল দিন, তো তাহলে কি করবে সে লিটারে দেবে। তো এক্ষেত্রে লিটারের সঙ্গে এই সেন্টিমিটার কিউবের কি সম্পর্ক রয়েছে, এই লিটার যেটা বলছি আয়তন পরিমাপের একটা প্রচলিত একক, কিন্তু এটা কিন্তু সিজিএস পদ্ধতির একক নয়, এসআই পদ্ধতিরও একক নয়, তাহলে এটা একটা প্রচলিত একক। এই 1 লিটার সমান আমরা বলে থাকি যে 1000 সেমি কিউব বা 1000 সিসি, এটা একটা সম্পর্ক। এই সম্পর্কের সাহায্যে এইটা অর্থাৎ একটা 1000 সেমি কিউবটাকে আমরা একটা 1 লিটার বলে একটা একক বলে তাকে ধরে নিয়েছি। তো কোনো রাশির একক, তাহলে এইভাবে 1 লিটার থেকে 1000 সেমি কিউবে চলে আসতে পারবো সিসিতে। এই 1000 সিসি জানা থাকলে সেখান থেকে আবার মিটার কিউবে আমরা করসপন্ডিংলি ট্রান্সফার করতে পারবো গাণিতিকভাবে। তো এইটা হচ্ছে চলে গেল আয়তন পরিমাপ এবং তার সম্পর্কিত বিভিন্ন যে সম্পর্কগুলো। এরপরে চলে আসছি যে সময় পরিমাপ। তো সময় জিনিসটা কি এবং একে পরিমাপ করব কি? সময় জিনিসটাকে তো আমরা দেখতে পাই না, সময় যে কোনো জিনিস যে বলছি সময় চলে যাচ্ছে, তো
তাহলে সময় মানে কোনো তো বিষয় নয়, কোনো একটা ভৌত দেখতে পাওয়া বিষয় নয় যাকে আমরা ধরতে পারবো, দেখতে পারবো। সময় হচ্ছে কি জিনিস না, দুটো ঘটনা ঘটে যাওয়ার মধ্যবর্তী যে ব্যবধানটাকে আমরা সময় বলে বলছি। তো এখন ধরো আমরা বলছি যে 5:30 বা 5:05 দিকে সূর্য উঠছে, উদিত হচ্ছে, এটা একটা ঘটনা ঘটলো। আবার সূর্য যে অস্ত গেল, সেটা একটা ঘটনা ঘটলো। এই যে দুটো ঘটনা ঘটার মধ্যবর্তী যে ব্যবধানটাকে আমরা বলবো সময়। কত সময়ে পরে ঘটলো বা কত সময় আগে হলো, অর্থাৎ সময় কি না, দুটো ঘটনা ঘটার মধ্যবর্তী যে ব্যবধানটা আমরা বলে থাকবো সময়। তো এই সময় পরিমাপ করার এককটা আমরা কি করে ধরবো? তো সময় পরিমাপ করার একক আমরা জানি যে সেকেন্ড। আমাদের সময় মাপ করার যে যন্ত্র হিসাবে ব্যবহার করে থাকি, বাড়িতে দেওয়াল ঘড়ি থাকছে, আমার রিস্ট ওয়াচ ব্যবহার করা হচ্ছে সঙ্গে সঙ্গে ঘড়িতে টাইমটা দেখার জন্য। তো এই ঘড়ির মধ্যে আমরা জানি অনেকগুলো কাঁটা রয়েছে, 3টা কাঁটা রয়েছে। একটা বড় কাঁটা ঘড়ির মধ্যে, যেটা হচ্ছে সবচেয়ে দুটো বড় ধরনের কাঁটা রয়েছে। তাহলে একেবারে বড় যে কাঁটাটা রয়েছে সেটা কিন্তু দ্রুত ঘুরতে থাকে, আমরা দেখি ওটা কিন্তু খুব দ্রুত ঘোরে, ওটাকে বলা হচ্ছে সেকেন্ডের কাঁটা। যেটা তার থেকে ছোট সেটাকে বলা হচ্ছে মিনিটের কাঁটা, আর যেটা সবচেয়ে ছোটটা সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে কিন্তু সময়ের যে সবচেয়ে ছোট মানটা কত, সেটাকে 1 সেকেন্ড বলি, 1 সেকেন্ড। তো এই 1 সেকেন্ড যেটা সময়ের ক্ষুদ্রতম একক, এটাকে কিভাবে ধরা হলো? তো সময়ের ক্ষুদ্রতম একক ধরা হয়েছে কিন্তু আমাদের যে সৌরদিন থেকে, সৌরদিন বা গড় সৌরদিন থেকে। তো আমরা জানি যে যে ঘটনাগুলো নিয়মিত ঘটে, সেই দুটো নিয়মিত ঘটনা ঘটার মধ্যবর্তী সময়টাকে একটা নির্দিষ্ট ধরে নিয়ে সেখান থেকে যে ক্যালকুলেশনটা করা হয়েছে। তো পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে একেবারে নিয়মিত ঘটে, কিন্তু এই সূর্যের উদিত হওয়া, অস্ত যাওয়া বা এই ঘটনা কিন্তু নিয়মিত। তো এই নিয়মিত যে ঘটনা দুটোর অভ্যন্তরীণ সময়টাকে আমরা এক সৌরদিন বলে থাকি। যেমন আজকের যখন সূর্য উদিত হলো, সেই সময় থেকে শুরু করে আবার পরের দিন অন্ধকার হয়ে মানে রাত্রি যাওয়ার পরের দিন যখন সূর্য উঠলো, সেই যে সময়কালটাকে আমরা বলেছি সৌরদিন। এই সৌরদিন আমরা জানি যে বছরের সব দিন সৌরদিনের পরিমাণ সমান নয়। আমরা মানে দিনটা ছোট মনে হয়, দিনের বেলাটাকে ছোট মনে হয়, কিন্তু দিন রাত উভয় মিলে কিন্তু মানটা সমান। তো এইরকম ভাবে আমাদের যে সারা একটা বছর এরকম 365 দিন ধরে মোট সৌরদিনগুলোকে যোগ করে তাকে 365 দিয়ে ভাগ করলে যেটা পাবো, সেই সময়ের ব্যবধানটাকে আমরা বলবো 24 ঘন্টা বা গড় সৌরদিন। অর্থাৎ 365 দিনের যে সময়কালটাকে, সেই প্রতিদিন যেটা ঘটছে সূর্য ওঠা থেকে শুরু করে পরের দিন সূর্য ওঠা, এইরকম ভাবে 365 দিন আমরা যোগ করে তাকে 365 দিয়ে ভাগ করলে যেই যে ব্যবধানটাকে আমরা সেটাকে বলছি 24 ঘন্টা বলে বলছি। 24 ঘন্টা, সেই গড় সৌরদিনকে আমরা 24 ঘন্টা বলে বলছি। তাহলে এমনি সৌরদিন কিন্তু সব 24 ঘন্টার বড় ছোট হতে পারে, তাকে আমরা যে 365 দিয়ে ভাগ করে যে মানটা পাবো তাকে বলা হচ্ছে গড় সৌরদিন। অর্থাৎ সমস্ত দিনগুলো যোগ করে 365 দিয়ে ভাগ। এই এক গড় সৌরদিনকে আমরা 24 ভাগে ভাগ করলে যেটা পাবো 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা, তাহলে এক গড় সৌরদিন সমান আমরা যেটা বলেছি 24 ঘন্টা। এখন এই 1 ঘন্টাটাকে আমরা আবার যদি 60 ভাগে ভাগ করি, একে বলা হচ্ছে 60 মিনিট। 1 ঘন্টার সময়কালটাকে আমরা সঠিক সমান সময় 60 ভাগে ভাগ করে দিলাম, 60 মিনিট। তো আর 1 মিনিটকে আমার আবার 60টা ভাগে ভাগ করে তাকে বলছি 60 সেকেন্ড। তো এইভাবে যে সময়ের পরিমাপটা, দুটো সময়ের ব্যবধানটাকে বিভিন্নভাবে ভাগ করে কিন্তু বের করা হয়েছে। তবে যখন প্রথম ঘড়ির প্রচলন হচ্ছিল, তো ঘড়িতে আমরা যেখানে সর্বদা 12 লেখা থাকে, তো ঘড়ি, নতুন ঘড়ি যখন প্রথম আবিষ্কৃত হচ্ছিল, ঘড়িতে কিন্তু সময়টাকে যে 10 ভাগে ভাগ করার একটা ধারণা নেওয়া হয়েছিল। পুরো ঘড়িতে যে সৌরদিনকে 10 ভাগে ভাগ করে করা যে একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেখানে অনেক ভাগের সমস্যা দেখা দিল। তো পরবর্তীকালে যে গড় সৌরদিনটাকে 24 ঘন্টা ধরে সেখানে মোট 12টা, একটা ঘড়িতে কিন্তু 12টি ভাগে মোট ভাগ করে রাখা হয়েছে, এবং সেখান থেকে প্রত্যেকটা ভাগকে আমরা জানি 5 সেকেন্ড করে ভাগ করা রয়েছে। এইভাবে কিন্তু ঘড়িটাকে তৈরি করা হয়েছে। তো এই যে আমরা বলছি সময়ের পরিমাপ বা গড় সৌরদিনের কথাটা যেটা জানলাম, বা 1 ঘন্টার সঙ্গে সেকেন্ডের সম্পর্ক,
তো এই ঘড়ির সাহায্যে ক্ষুদ্রতম মানটা যেটা মাপতে পারছি সেটা কিন্তু হচ্ছে 1 সেকেন্ড। তো আমাদের কোনো কোনো ক্ষেত্রে কি হয় যে 1 সেকেন্ডেরও কম সময় কিন্তু মাপার প্রয়োজন পড়ে। যখন দৌড় প্রতিযোগিতা হচ্ছে, 100 মিটার দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে 1 সেকেন্ডেরও ক্ষুদ্র সময়ে কিন্তু পৌঁছে যেতে পারে, ঘটনা ঘটতে পারে। তো সেই ঘটনাগুলো মাপার জন্য কিন্তু আমাদেরকে আরও ডিজিটাল, উন্নত মানের ডিজিটাল যে স্টপ ওয়াচ ব্যবহার করে থাকে। স্টপ ওয়াচ যখন খুশি চালানো করা যাবে, যখন খুশি বন্ধ করা যাবে, এবং সেখানে 1 সেকেন্ডটাকেও 100 ভাগে ভাগ করা রয়েছে। এবং সেখানে তাই এক যে ডিজিটাল ওয়াচে কিন্তু আমরা 1 সেকেন্ডটাকে 100 ভাগেরও মধ্যে তার ভাগটা বলতে পারি। তো এইরকম সূক্ষ্ম, আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিভিন্ন সময় মাপ করার যন্ত্র, উন্নত যন্ত্র সম্পর্কে আমরা জানবো, যেখানে আরও সূক্ষ্মভাবে 10⁻⁹, 10⁻12 সেকেন্ড পর্যন্তও কিন্তু সূক্ষ্মতম সময় পরিমাপ করা সম্ভব হয়েছে। অনেক যন্ত্র আবিষ্কৃত হয়েছে। তো সেই সমস্ত যন্ত্র, সময় পরিমাপকারী যন্ত্র সম্পর্কে ধীরে ধীরে আমাদের জানতে হবে। তো সেই জানার ইচ্ছা থাকলে নিশ্চয়ই তোমরা বিজ্ঞানটাকে ভালো করে পড়বে এবং জানবে। তো আর একটা ভৌত রাশি সম্পর্কে যেখানে আমাদের এই বইতে আলোচনাটা করা রয়েছে, সেটা হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা সম্পর্কে তোমাদের সাধারণ আইডিয়া রয়েছে। কারোর জ্বর হলে তোমরা জানো যে শরীরে তাপটা একটু বেশি বেশি যেন গরম লাগে, অর্থাৎ এই যে গরমের অনুভূতিটাকে মাপার জন্য, যে পরিমাণটাকে মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে থার্মোমিটার। তাহলে পরিমাপ বা উষ্ণতা মাপ করার যন্ত্রটা কি না থার্মোমিটার। তোমরা নিশ্চয়ই সবাই থার্মোমিটার দেখেছো। সেই থার্মোমিটারের মধ্যে একটা কালো পারদের সূত্র থাকে, যেটা কিন্তু ওঠানামা করতে পারে তাপের সঙ্গে সঙ্গে। তাপ পেলে ওটা বেড়ে উঁচু দিকে উঠে যাবে, আবার তাপ সরিয়ে নিলে ওটা কিন্তু আবার নেমে আসে। তো এইভাবে কিন্তু ও তাপ পেলে ওর যে আয়তনের বেড়ে যাওয়া কমে যাওয়া সেটার উপর ভিত্তি করে কিন্তু যে থার্মোমিটার তৈরি হয়েছে। এবং ওই থার্মোমিটারে কেন পারদ ব্যবহার করা হচ্ছে তার সম্পর্কে আমরা জানবো। যে পারদটা স্বচ্ছভাবে দেখা যায় কাঁচের মধ্য দিয়ে, স্বচ্ছভাবে ওঠানামা করতে পারে, কোনো লেগে থাকবে না। এই জন্য কিছু কিছু কারণের জন্য পারদ থার্মোমিটার তৈরি করা হয়েছে। এই পারদ থার্মোমিটার ছাড়াও উষ্ণতা পরিমাপ করার জন্য আমরা জানি যে আরও অনেক ধরনের থার্মোমিটার আছে। সেগুলো গ্যাস থার্মোমিটার, প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, কিংবা হচ্ছে গ্যাস এইরকম যে থার্মোকাপল রয়েছে, থার্মিস্টার রয়েছে। তো সেক্ষেত্রে উষ্ণতা পরিমাপকারী যন্ত্রগুলো, তো উষ্ণতা পরিমাপ করার পর আমরা সাধারণত কিসে বলে থাকি, এককটাকে সেন্টিগ্রেডে কিন্তু অনেক সময় বলে থাকি, কখনো আমরা ফারেনহাইটে বলে থাকি। তো আমাদের যখন জ্বর হয়, সেই জ্বর হওয়ার পরে সেই যে উষ্ণতাটাকে আমরা বলে থাকি, যে বলি না আমার 99 জ্বর হয়েছে, 99 তার এককটা কত না ফারেনহাইট, 99 সেন্টিগ্রেড নয় কিন্তু। তাহলে পরিমাপ করার বিভিন্ন একক থাকতে পারে, কিন্তু আমরা যখন আমাদের শরীরের উষ্ণতা পরিমাপের এককটা বলছি সেটা কিন্তু ফারেনহাইট স্কেলে বলছি। অর্থাৎ একজন সুস্থ মানুষের তাপমাত্রা শরীরের কত না 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো এইরকম ভাবে উষ্ণতা পরিমাপের ব্যাপারটা তোমরা জানলে। তো এইরকম ভাবে তোমাদের বিজ্ঞানে সংক্ষিপ্তভাবে তোমরা জানাটা কেবলমাত্র শুরু করেছো। বিভিন্ন যে যন্ত্রপাতি তোমরা হাতে নাতে নিশ্চয়ই তৈরি করা শিখবে, কি করে ওইটা পরিমাপ করব, কি করে এই ভৌত রাশিটা পরিমাপ করব। তো আমাদের সব সময় বিজ্ঞান মনস্ক থাকতে গেলে আমাদেরকে কিন্তু তৈরি করার পদ্ধতি, পরিকল্পনা নিতে হবে, তবেই কিন্তু আমাদের জ্ঞানটাকে প্রয়োগ করা সম্ভব হবে। এই সমস্ত যে যন্ত্রগুলোর আবিষ্কার হয়েছে, একটা যা কিছু না কেউ করেছে, তো তোমরা যদি নতুনভাবে সেটাকে পরিমাপ করার নতুন কোনো পদ্ধতি খুঁজতে পারো, তাহলে সেটাও হয়ে যাবে তোমাদের নাম করা যন্ত্র, যে এই ভৌত রাশিটাকে আমি এইভাবেই মাপ করে ফেললাম। তো এইরকম ভাবে আমাদের বিজ্ঞানটাকে কিন্তু পড়তে হবে, মাপযোগগুলো হাতে নাতে কাজ করতে হবে। শুধু পড়া নয়, পড়ার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন যন্ত্র তৈরি করার পেছনে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। বাড়িতে কোনো জায়গায় যন্ত্রপাতি খারাপ হয়েছে, সেটার মধ্যে কি রয়েছে আমাদেরকে খুলে তার পর্যবেক্ষণ করতে হবে, তার সম্পর্কে জানতে হবে। তবেই কিন্তু জানতে চেষ্টা করলে তোমরা নিশ্চয়ই বিজ্ঞানটা দক্ষতার সঙ্গে পড়তে পারবে।